সাহিত্যবিজানে আজকের নিবেদন 10 নারীর হৃদয় রবীন্দ্রনাথ। এই সিরিজে আজকের এপিসোডে আমরা কথা বলবো রবীন্দ্রনাথের হৃদয় জুড়ে থাকা সেই 10 নারীর মধ্যে প্রথম নারীকে নিয়ে। আসুন আজকের এপিসোডে বিশ্বকবির জীবনে আসা এই প্রথম নারীটিকে কিভাবে এগিয়েছিল তাদের ভালোবাসার ভালো লাগার সম্পর্ক তা একটু সংক্ষেপে জেনে নিই। পৃথিবীর সমস্ত পুরুষ বোধহয় জীবনের প্রথম প্রেমিকাকে মনে রাখে। চলতে চলতে পথের দুধারে কত না মুখ উদ্ভাসিত হয়, মধ্যরাতের হাহাশ্বাসে শব্দ শোনা যায়, প্রেম ঝরে যায়, কামনার দহন দগ্ধ জ্বালা সমস্ত শরীরকে আক্রান্ত করে। তবুও স্মৃতির প্রেক্ষাপট থেকে মুছে যায় না প্রথম কিশোরবেলার সেই অতি পরিচিত মুখখানি। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের ক্ষেত্রেও হয়তো এর ব্যতিক্রম ঘটেনি। জীবনে অনেক নারীর সংস্পর্শে এসেছেন তিনি। কাউকে ভালোবেসেছেন মন প্রাণ দিয়ে, আবার কারোর সাথে খেলেছেন কেবল শরীরের স্পর্শ সুখের খেলা। তবে প্রেম সম্পর্কের সূত্রে সবথেকে বেশি আলোচিত হয় যে নারীকে নিয়ে, তিনি নিঃসন্দেহে রবীন্দ্রনাথের প্রথম বৌঠান কাদম্বরী দেবী। অনেকে রবীন্দ্রসঙ্গিনী ভিক্টোরিয়া ওকাম্পোকেও এই একই আসনে বসিয়েছেন পরবর্তীকালে। তবে আজকে আমরা রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ যে তরুণীর কথা বলবো, তাকে হয়তো আপনাদের মধ্যে অনেকে চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। কিন্তু এই তরুণীই ছিলেন রবীন্দ্র জীবনের প্রথম প্রেমিকা, যাকে কবিগুরু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রেখেছিলেন। আবার এই তরুণীও রবীন্দ্রনাথকে ভালোবেসেছেন আন্তরিকভাবে, পেতে চেয়েছেন সমগ্র জীবন ধরে শারীরিক ও মানসিকভাবে। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মের ফলে বংশগত নিয়মে কবিগুরুর শৈশব কেটেছে বাড়ির অন্দরমহলে চাকর চাকরানীদের অধীনে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবীর সান্নিধ্য পেয়েছিলেন খুব কমই। এডুকেশনের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই বিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা রবি ঠাকুরের একদমই ভালো ছিল না। শ্রেণীকক্ষে বেশিরভাগ সময়ই অন্যমনস্ক থাকতেন, আর এই অন্যমনস্কতার কারণেই কিন্তু শিক্ষক মহাশয়দের হাতে বেত্রাঘাতও পেতে হয়েছিল কয়েকবার। এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে স্থানান্তরিত হতে হয়েছে বেশ কয়েকবার ধরে। কখনো ক্যালকাটা একাডেমি, কখনো ওরিয়েন্টাল সেমিনারি, আবার কখনো বা সেন্ট জেভিয়ার্স, এবং শেষ পর্যন্ত বিদ্যালয় থেকে ড্রপ আউট হন। বিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ার পর বাড়িতেই তার যথাযথ অধ্যয়নের ব্যবস্থা করেন ভাই হেমেন্দ্রনাথ ঠাকুর। বিদ্যালয়ের পরিবর্তে একের পর এক শিক্ষক মহাশয় এসে পড়িয়ে যেতেন রবীন্দ্রনাথকে, যা আজ আমাদের কাছে আর একেবারেই অজানা নয়। পিতা দেবেন্দ্রনাথ চেয়েছিলেন রবীন্দ্রনাথকে ব্যারিস্টার করতে, আর তার জন্য দরকার বিলেতে পাঠানো। বিলেতে যাবার আগে কলকাতা থেকে রবীন্দ্রনাথকে প্রথমে পাঠানো হয়েছিল বর্তমান গুজরাটের রাজধানী আমেদাবাদে মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে, যে সত্যেন্দ্রনাথ ছিলেন সদ্য লন্ডন থেকে ফেরা ভারতের প্রথম IAS অফিসার। কিন্তু সময়টা 1878, অর্থাৎ সমগ্র ভারতবর্ষে তখন ভরপুর ব্রিটিশ শাসনের রমরমা। তাই বিলেতে যেতে হলে সবার প্রথমে বিলিতি আদব কায়দা এবং ইংরেজি ভাষা জানা একান্ত আবশ্যক। আর সে কথা মাথায় রেখেই মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আমেদাবাদে কিছুদিন থাকার পরেই রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন বোম্বাইয়ের এক মারাঠি পরিবারের কাছে। উদ্দেশ্য একটাই, ইংরেজি ভাষা এবং বিলিতি আদব কায়দা শেখা। 1867 31শে মার্চ বোম্বাইয়ে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে যাকে আমরা চিনি, অর্থাৎ সেই আত্মারাম পাণ্ডুরঙ্গের সদ্য বিলেত ফেরত কন্যা, ইউরোপীয় ভাষা ও আদব কায়দায় পারদর্শী অন্নপূর্ণা ওরফে আন্না তরখর ওরফে আনা বা অন্নপূর্ণার ওপর পরে কিশোর রবীন্দ্রনাথকে ইংরেজি ভাষা ও বিলিতি আদব কায়দা শেখাবার ভার। পরবর্তীকালে রবীন্দ্রনাথ অবশ্য তার ছেলেবেলা নামক আত্মজীবনীমূলক গ্রন্থে এ প্রসঙ্গে লিখেছিলেন, মেজদাদা মনে করলেন বিদেশকে যারা দেশের রস দিতে পারে, সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে। ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায়। আনা তরখর ছিলেন তৎকালীন বোম্বাইয়ের শেরিফ ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গের দ্বিতীয় কন্যা। রবীন্দ্র জীবনীকার সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং
অমিতাভ চৌধুরী ভুলবশত এই আনাকে আত্মারাম পাণ্ডুরঙ্গের ভাই, যিনি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তৎকালীন বোম্বাইয়ের কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত দাদোবা পাণ্ডুরঙ্গের কন্যা বলে উল্লেখ করলেও সেই ভুলের সংশোধন করে দিয়েছেন রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল। রবীন্দ্রনাথ নিজে আনা সম্পর্কে বলতে গিয়ে দিলীপ কুমার রায়ের কাছে আনাকে মারাঠি ষোড়শী বলে উল্লেখ করেছেন। মজার ব্যাপার হলো, এই উল্লেখ থেকে মনে হতে পারে আলাপের সময় তখন 17 বছর বয়সী রবীন্দ্রনাথের থেকে ষোড়শী আনা 1 বছরের ছোট। বাস্তবিকই কিন্তু আনা রবীন্দ্রনাথের থেকে 6 বছরের বড় ছিলেন। আনার স্কুল সংক্রান্ত কাগজ ও অন্যান্য নথি ঘেঁটে সমস্ত সঠিক তথ্য আমাদের সামনে এনে দিয়েছেন এই রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল। 1861 রবীন্দ্রনাথের তখন জন্ম শতবর্ষ চলছে। মনোহর নামক এক মারাঠি পত্রিকায় সেপ্টেম্বর 1961 সংখ্যায় S.B. যোশী নামে এক গবেষক উল্লেখ করেছিলেন যে আনা তরখরের জন্ম 1850 সাল, অর্থাৎ তিনি রবীন্দ্রনাথের থেকে যে 6 বছরের বড় ছিলেন সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। সময়টা 1876। আনা তখন ইংল্যান্ডে যাচ্ছেন, ফিরছেন 1878-এ 23 বছর বয়সে। আর এই ফেরার পরেই রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম দেখা হয়। 1878 সালের 20 সেপ্টেম্বর রবীন্দ্রনাথ বোম্বাই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। বোম্বাইয়ের পাণ্ডুরং পরিবারে আনার সঙ্গেই তার প্রথম আলাপ। পাণ্ডুরং পরিবারে মাত্র 2 মাস ছিলেন রবীন্দ্রনাথ, আর সেই সময়টাই আনা রবীন্দ্রনাথের শিক্ষায়িত্রী হয়ে ওঠে। রবীন্দ্রনাথকে বিলিতি আদব কায়দা এবং ইংরেজি শেখাবার ভার পড়ে তার ওপর। তবে এই সম্পর্ক ছাত্র শিক্ষিকার সম্পর্কেই কেবল আবদ্ধ থাকেনি। কবি মানস গ্রন্থে অধ্যাপক জগদীশ ভট্টাচার্য জানাচ্ছেন, রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব ও কবি প্রতিভায় আনা অনুরক্ত হয়েছেন বারবার। সম্পর্কের বদল হলো, বিদ্যার্থী বসলেন গুরুর আসনে আর শিক্ষায়ত্রী হলেন নবীন কবির কাব্য সঙ্গীত সৌন্দর্যমুগ্ধ অনুরাগময়ী প্রিয় শিষ্যা। সেই সময়ে রবীন্দ্রনাথের কবি কাহিনী ভারতী পত্রিকায় একের পর এক ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং তার ইংরেজি অনুবাদ করে শেখাচ্ছেন আনাকে। লক্ষ্য করার বিষয়, কেবল এই অনুবাদেই কিন্তু আনার মন ভরেনি। প্রিয় কবির কাব্যরস আস্বাদনের জন্য তিনি বাংলা ভাষা শিখতেও শুরু করে দেন। অর্থাৎ রবীন্দ্রনাথকে ইংরেজি শেখাতে গিয়ে উল্টে নিজেই তার কাছ থেকে বাংলা শিখতে বসে যান এই আনা বা অন্নপূর্ণা। এক কথায়, প্রেমে পড়লে যা হয় ঠিক তেমনটাই। পরবর্তীকালে বিলেতে থাকাকালীন রবীন্দ্রনাথ কবি কাহিনী গ্রন্থখানি প্রকাশিত হলে কবিতা আনাকে পাঠিয়েওছেন। সেজদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এটি পৌঁছে দিয়েছিলেন বোম্বাইয়ে আনার কাছে। এজন্য আনা অবশ্য কৃতজ্ঞতা জানিয়ে জ্যোতিরিন্দ্রনাথকে একটি চিঠিও পাঠিয়েছিলেন। শনিবারের চিঠি নামক পত্রিকার সম্পাদক সজনীকান্ত এই চিঠিটি আবিষ্কার করেছিলেন। আপনারা যদি এই চিঠিটি পড়তে আগ্রহী হন তাহলে জগদীশ ভট্টাচার্যের কবি মানস নামক গ্রন্থের প্রথম খণ্ডের 104 ও 105 নম্বর পাতায় জ্যোতিরিন্দ্রনাথকে কৃতজ্ঞতা জানিয়ে আনার লেখা সম্পূর্ণ চিঠিটা পাবেন। এদিকে রবীন্দ্রনাথ বিলেতে চলে যাওয়ার পর আত্মারাম পাণ্ডুরঙ্গ তার 2 মেয়েকে নিয়ে কলকাতায় এসেছিলেন। এমনকি আত্মারাম ফিরে যাওয়ার পরেও আনা ও তার দিদি বেশ কিছুদিন কলকাতায় থেকে গিয়েছিলেন। ঠাকুর পরিবারের সঙ্গে সকন্যা আত্মারাম পাণ্ডুরঙ্গের এই পর্বে যথেষ্ট যোগাযোগ হয়েছিল। আনার সঙ্গে রবীন্দ্রনাথের প্রণয়ের সূত্রে কিছু নির্দিষ্ট প্রস্তাবও তিনি হয়তো রবীন্দ্রনাথের অভিভাবকদের দিতে চেয়েছিলেন। আপনারা এই ক্ষেত্রে ভাবতেই পারেন যে আনার হৃদয়ে দৌর্বল্য দেখেই কন্যাবৎসল ডক্টর পাণ্ডুরং হয়তো সেই অনুরাগকে সার্থক করার জন্য বিশেষ কোনো প্রস্তাব নিয়েই কলকাতার ঠাকুর পরিবারে এসেছিলেন। তবে এরকম কোনো প্রস্তাব বা অভিসন্ধি যদি থেকেও থাকে তা যে পরবর্তীকালে এগোয়নি কোনো বন্ধনের দিকে, তা আমরা সবাই জানি। এর কয়েক মাস পরেই 1879 11ই নভেম্বর বরোদা কলেজের উপাধ্যক্ষ হ্যারল্ড লিটলডেলের সঙ্গে আনার বিবাহ হয়। শুনলে আশ্চর্য হবেন, যে আনাকে আমরা জেনেছি রবীন্দ্রনাথের প্রণয়াসক্ত হিসেবে, সেই আনারই হ্যারল্ড লিটলডেলের সঙ্গে বিবাহ হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজে। যদিও তিনি মৃত্যুর পূর্বে রোগশয্যায় শুয়ে এর জন্য আক্ষেপও করেছেন বারবার। আনা তরখরের মৃত্যুর পর বামাবোধিনী পত্রিকায় 1891 প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে,
ডবলিন নগরে বরোদা কলেজের অধ্যক্ষ লিটন ডলের সহিত তাহার প্রথম সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎই প্রণয়ের মূল। এই প্রণয়ই পরিণয়ে পরিণত হয়। সময় পর্ব অনুসরণ করে বোঝা যায় রবীন্দ্রনাথের সঙ্গে আন্না তরখরের সম্পর্ক তাহলে আন্না ও লিটল ডলের সঙ্গে প্রণয় ও পরিণয়ের মধ্যবর্তী পর্বের ব্যাপারই ছিল। ভাবতে অবাক লাগে বিবাহের পরেও রবীন্দ্রনাথকে ভুলতে পারেননি এই আনা। রবীন্দ্রনাথের দেওয়া আদরের ডাকনাম নলিনী, এই নামটিকে সযত্নে রেখেছিলেন মনের গোপন ও গভীরে। বিভিন্ন দেশি ও বিলিতি সংবাদপত্রতেও নানা প্রবন্ধ ও গদ্য পদ্য লিখতে গিয়ে বারংবার তিনি আনাবাই নলিনী নামটি ব্যবহার করতেন। এমনকি তার এক ভাইয়ের ছেলের নামও রাখা হয়েছিল রবীন্দ্রনাথ। মাত্র ৩৬ বছর বয়সে রাজরোগ, যেটাকে আমরা বর্তমানে যক্ষ্মা বলে চিনি, সেই রোগে আক্রান্ত আনা জীবনের শেষ প্রহরেও রবীন্দ্রনাথকে ভোলেননি। তিনি লিখছেন, তুমি চুপটি করে আমার পাশে বসো, মনে করো আমরা বোধহয় ফিরে গেছি ১২ বছর আগের পৃথিবীতে। সেই শান্ত মৌন বাসন্তী মধ্যদিন, কবি কাহিনী থেকে তুমি শোনাচ্ছ তোমার অপটু তর্জমা। আমি এক একটা বাংলা শব্দের মানে জানছি তোমার কাছে। আমি বলছি ভালোবাসা, তুমি বলছো লাভ। দুজনে হেসে কুটোকুটি। হায়, সেসব দিন কি আর কখনো ফিরে আসবে না কবি? অপরদিকে রবীন্দ্রনাথেরও নানা রচনাতে ঘুরে ফিরে এসেছে এই নলিনী নামটি। শৈশব সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত প্রভাতী, গোলাপবালা প্রভৃতি কবিতায় আনার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের আভাস রয়েছে। তার গানের রূপটিও আবার ধরা পড়েছে রবির ছায়াতে। ভগ্নহৃদয় নাট্যকাব্যেও নলিনীকে পুনরায় দেখা গিয়েছে। এরপর 1884-তে একখানি গদ্যনাট্য লিখলেন রবীন্দ্রনাথ, যার নাম দিয়েছেন নলিনী, যার সংশোধিত গীতিনাট্য রূপ মায়ার খেলা। অন্নপূর্ণা ওরফে আনা যে বহু গুণে গুণান্বিতা ছিলেন তারও পরিচয় আমরা পেয়েছি। মাত্র ৩৬ বছর বয়সে আনার মৃত্যুর পর বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত অজ্ঞাতনামা রচনাকারের এক লেখনীতে এর পরিচয় আমাদের কাছে পরিষ্কার হয়ে আসে। সেখানে বলা হয়েছে, গীতিবাদ্যে তিনি ছিলেন সুনিপুণা। মাতৃভাষা মহারাষ্ট্রীয় ব্যতীত তিনি ইংরেজি, ফার্সি, পর্তুগিজ ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। এই সকল ভাষায় কথোপকথনও করতে পারতেন। তিনি সংস্কৃতও কিছু কিছু জানতেন। তাহার রীতিনীতি চালচলন এত ভালো ছিল, তিনি এতটাই সদালাপিনী ছিলেন যে একবার তিনি যাহার সহিত বাক্যালাপ করিয়াছেন, তিনি তাহার হৃদয়গ্রাহিতার প্রশংসাবাদ না করিয়া থাকিতে পারিবেন না। আমরা এতক্ষণ কথা বললাম আনার ব্যাপারে, কিন্তু রবীন্দ্রনাথও যে কেবল আনার ব্যাপারে উদাসীন ছিলেন এমনটা কিন্তু নয়। বরং আনা তরখরের পরিবারের সঙ্গেও রবীন্দ্রনাথ যোগাযোগ রেখেছিলেন। আনার ছোট বোন মানকে 1818 সালে লেখা এক চিঠিতে রবীন্দ্রনাথ তার 17 বছর বয়সে আনাদের গৃহে দিন যাপনের মধুর স্মৃতি স্মরণ করেছেন। এমনকি সময় সুযোগ মতো আবার সেখানে যেতেও চেয়েছেন। অধ্যাপক জগদীশ ভট্টাচার্য বলছেন, পূরবী কাব্যের খনিকা কবিতাটি হল আনার উদ্দেশ্যে কবির শ্রেষ্ঠ কাব্যতর্পণ। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সেজে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে, গোধূলি বেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে। তো রবীন্দ্রনাথের হৃদয়ে তার প্রথম নারী যেভাবে বিচরণ করেছে, রবীন্দ্রনাথও জীবনের প্রতিটি পরতে পরতে যেভাবে সেই নারীকে মিস করেছে, যে নারীকে পেতে চেয়েছে, যাকে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রেখেছিলেন। অপরদিকে আন্না তরখর, যাকে আমরা অন্নপূর্ণা, যাকে আমরা আনা নামেও চিনি, সেই নারীর হৃদয়ে রবীন্দ্রনাথ কতটা প্রভাব ফেলতে পেরেছিলেন, আবার এই নারীও রবীন্দ্রনাথকে কতটা চেয়েছিলেন সমগ্র জীবনব্যাপী, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম। এ ব্যাপারে আপনাদের কিছু বক্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নেক্সট এপিসোডে আমরা রবীন্দ্র হৃদয় ও দ্বিতীয় নারী নিয়ে বিস্তারিত আলোচনায় আসব।
ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।